প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, করোনা ভাইরাসের এই যে বিশ্বময় প্রভাব এবং তার কারণে যেসব খাতে প্রভাবিত হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে, এবং সরাসরি এই আলোচনায় যুক্ত থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অতিথিরা। আজকে যুক্ত হবেন আমাদের সাথে এই আলোচনায় অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, তিনি অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া যুক্ত হবেন ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলাম, তিনি সহযোগী অধ্যাপক, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন রুবেল ভাট, তিনি একজন সমাজকর্মী। তো তিনজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি প্রথমেই যেতে চাই ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলামের কাছে। আপনার কাছে যাওয়ার আগে একটি বিষয়ে আমরা তথ্য জানিয়ে রাখি, যেটি দিয়ে আমরা মূলত অনুষ্ঠানের এই আলোচনা শুরু করে থাকি। গত 24 ঘন্টায় এই যে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে যে এর প্রভাব এবং মৃত্যু, আক্রান্ত, সেই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সংবাদ বুলেটিন দেওয়া হয়, সেই তথ্যগুলো একটু জানিয়ে রাখি। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বুলেটিনে আজকে জানানো হয়েছে গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনায় মারা গেছেন 37 জন এবং এ নিয়ে মৃত্যুর সংখ্যা 2965 জন। আর আজকে নতুন করে শনাক্ত হয়েছেন 2772 জন এবং এখন পর্যন্ত এই শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,26,225 জনে। আর আজকে নমুনা পরীক্ষাও বেড়েছে গতকালকের তুলনায়, সেটি 12,859, গতকালকে সেটি ছিল 10,078। তো এই বিষয়গুলো, এই তথ্যগুলোর সাথে আমি একটু ডক্টর খাদেমুল ইসলাম আপনার কাছে জানতে চাই। আপনারা তো এই করোনা ভাইরাসের যে জিনগত বৈশিষ্ট্য সেগুলো নিয়ে গবেষণা করছেন এবং আমরা জানি যে বাংলাদেশ ইতিমধ্যে অনেকগুলো নমুনার জেনোম সিকোয়েন্সিংও করেছে। তো আপনারা এসব তথ্য বিশ্লেষণ করে এই ভাইরাস সম্পর্কে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন সেটি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা প্রতিদিনই মৃত্যুর সংবাদ শুনছি দেশ এবং বিদেশ থেকে। তারপরেও সুখবর হচ্ছে যে মৃত্যুর হার এখনো বাংলাদেশে কিন্তু অনেকটাই কম। তো এই যে ভাইরাসটি, সেটি কিন্তু চীন থেকে প্রথম যখন ইউরোপে ছড়িয়ে পড়লো, তখন আমরা কিন্তু দেখলাম একটি মহামারী রূপ, অত্যন্ত তাণ্ডব চালালো সেখানে। প্রতিদিন প্রায় হাজারখানিক সংখ্যায় মানুষ মারা যেত। এরপরে ইউরোপ থেকে যখন আবার সেটি আমেরিকাতে গেল, এখনো প্রতিদিন দেখছি আমরা অনেক সংখ্যায় লোক আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। তো বাংলাদেশে যখন এই ভাইরাসটি প্রথম আসলো, তখন আমরা একটু ভয় পেয়েছিলাম যে আমাদের এখানেও হয়তো সেরকম তাণ্ডব চালাতে পারে, এবং এই ভাইরাস যদি মিউটেটেড হয় বা পরিবর্তিত হয় আরো ভয়ঙ্কর রূপে হবে কিনা। তো বাংলাদেশের যে ভাইরাসগুলো, সেগুলো সিকোয়েন্স করার পরে আমরা বুঝতে পেরেছি যে এই ভাইরাসগুলো মূলত এসেছে ইউরোপ এবং মিডল ইস্ট থেকে মূলত, এবং অন্যান্য জায়গা থেকেও কিছু এসেছে। তো প্রতিদিন আমরা মিউটেশন পাচ্ছি। এই পর্যন্ত সারা বিশ্বে 71,000 জিনোম সিকোয়েন্স হয়ে গেছে। বাংলাদেশেরও 200-টির উপরে ভাইরাসের জিনোম সিকোয়েন্স হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ভাইরাসের যে পরিবর্তনের সাথে যে ডিজিজ, অর্থাৎ যে মহামারী বা রোগাক্রান্ত বা কতটুকু কম বা বেশি হবে, এই রোগের প্রাদুর্ভাবের কিন্তু কোনো সংযোগ আমরা এখনো দেখছি না। শুধু আমরাই না, সারা বিশ্বে অন্য যারা এই ভাইরাসের মিউটেশন গুলো নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত সংক্রমণ বা তার প্রাদুর্ভাবের সাথে ভাইরাসের পরিবর্তনে কোনো একটি যোগসূত্র স্থাপন করতে পারেন নাই। কিন্তু তারপরেও ইন্টারেস্টিং যে জিনিসগুলো আমরা দেখছি, যে যাদের কাছে চিকিৎসা সুবিধা রয়েছে, যারা হয়তো বাসায় সেফটি রিজনে থাকতে পারছে, তাদেরও কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আবার অনেক তরুণরা, তারাও মৃত্যুর মুখে ঢলে পড়ছে, যেখানে বয়স্ক রোগীরা হয়তো হসপিটালে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। তাহলে ব্যাপারটা এমন কেন হচ্ছে যে কেউ আক্রান্ত হচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছে না, এবং কেন হচ্ছে সেটা আমরা কোনো ধারণাই পাচ্ছি না। তো এটা আমাদের যখন ভাইরাসের সিকোয়েন্স আমাকে কোনো ধারণা দিতে পারলো না, তখন আমরা চিন্তা করলাম যে এইটা একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে পার্থক্য, এইটা হয়তো একটা বড় কারণ হতে পারে। এই জন্য শুধু ভাইরাসের সিকোয়েন্স না, মানুষের সিকোয়েন্স হওয়াটাও জরুরি। কারণ একটা ভাইরাস যখন মানুষকে আক্রমণ করে, তখন তার দেহের জিনের অনেক পরিবর্তন করতে পারে। অর্থাৎ একটা জিন প্রকাশ হবে কি হবে না, সাধারণভাবে যে জিনটা প্রকাশ হচ্ছিল সেই জিনের প্রকাশে বন্ধ করে দিতে পারে। যে জিনটা প্রকাশ হচ্ছিল না সেই জিনকে প্রকাশ করে দিতে পারে, তখন কিন্তু সে রোগাক্রান্ত হয়ে পড়বে। এই জন্য আমরা যে উদ্যোগটা নিলাম, যেটা আসলে আমেরিকা শুরু করেছে, কিছু মানুষের, অর্থাৎ এই করোনা ভাইরাস আক্রান্ত মানুষের
যে আরএনএ সিকোয়েন্স, সেই আরএনএ সিকোয়েন্সটা তারা শুরু করেছে। আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলে এখনো হয় নাই। আমরাই প্রথম বাংলাদেশ থেকে 2 জন পুরুষ এবং 2 জন মহিলার আমরা আরএনএ সিকোয়েন্স করলাম, করে দেখলাম যে তাদের কোন কোন জিনের পরিবর্তনগুলো হচ্ছে। আমরা যে নাকের যে কোষগুলো, সেই কোষগুলো নিয়ে আমরা আরএনএ সিকোয়েন্স করলাম, এবং শুধু তাই না, এখানে যে ভাইরাস আক্রমণ করেছিল তাদের, সেই ভাইরাসের সিকোয়েন্স গুলো করেছি। এরপরে এরপরে যে ইউএস এর যে সমস্ত রোগীর লাঙের কোষগুলো ছিল, সেখান থেকে তারা যে আরএনএ সিকোয়েন্স করেছে, কোন কোন জিনের পরিবর্তন হচ্ছে, সেই ডাটাটাও আমরা নিলাম এবং এই দুইয়ের মধ্যে তুলনা করলাম এই জন্যে যে নাকে যখন আক্রমণ করে, বা আমরা এটাকে ন্যাসোফেরেঞ্জিয়াল রিজন বলি, অথবা ওরাল মানে মুখের দিক থেকে যে আক্রমণটা হয়, এখান থেকে যখন লাং বা ফুসফুসে আক্রান্ত হচ্ছে, তখন মানুষ কিন্তু বেশ খারাপ অবস্থায় চলে যাচ্ছে। তাহলে কোন জিনগুলো বেশি পরিবর্তিত হচ্ছে যখন ফুসফুসে আক্রমণ হচ্ছে? তো আমরা এই নাকের কোষে যে সমস্ত জিনের পরিবর্তন হচ্ছে তার সাথে তুলনা করলাম ফুসফুসের কোষে গেলে কোন জিনগুলো বেশি আক্রমণ হচ্ছে। তো আমরা সেখানে দেখলাম যে ইন্টিগ্রিন নামক কিছু জিন আছে, আমরা 22টা জিন পেয়েছি, যেগুলো 2 থেকে 4 গুণ পর্যন্ত বেশি প্রকাশ পাচ্ছে শুধুমাত্র এই ভাইরাসের আক্রমণের জন্য। যাদের ভাইরাস আক্রমণ করেন নাই, তাদের ফুসফুসে আমরা এই ধরনের জিনের উপস্থাপন দেখতে পাচ্ছি না। তো এইভাবে আমরা কিছু জিন খুঁজে পেয়েছি ভাইরাসের সংক্রমণের ফলে। তা থেকে আমাদের কিন্তু যে কাজটি এখন সহজ হবে, সেই কাজটি হচ্ছে ড্রাগ বা ওষুধ আবিষ্কার। যে জিনের পরিবর্তনগুলো হলো, সেই পরিবর্তনগুলো কিভাবে আবার আগে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়, এই ধরনের ড্রাগ আবিষ্কার করা যেতে পারে, গবেষণা করা যেতে পারে, বা যে ওষুধগুলো আমাদের বাজারে আছে সেগুলো নিয়ে পরীক্ষা করা দেখা যেতে পারে যে কোন ওষুধগুলো দিলে এই জিনের যে পরিবর্তনগুলো সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এটা ছিল মোটামুটি আমাদের যে যে মাইল ফলক যে ফাইন্ডিং গুলো ছিল তার মধ্যে একটা। এরকম আরো কিছু আমাদের জি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো জানবো আপনার কাছ থেকে। যে গবেষণাটি আপনারা করছেন, নিঃসন্দেহে একটি ইতিবাচক ফলাফল আপনারা পেয়েছেন বলছেন, এবং আরো আমরা এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যেতে চাই ডাক্তার আবু ইউসুফ ফকিরের কাছে। ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনার কাছে যে বিষয়টি জানার, আমরা যেটি জেনেছি আজকে কিছু জাতীয় গণমাধ্যমেও সেই খবরটি এসেছে যে নমুনা পরীক্ষার হার কেন কমে গেছে। সেখানে আপনাদের স্বাস্থ্য অধিদপ্তরের 20 জুলাইয়ের একটি মূল্যায়ন বৈঠকের বরাত দিয়ে বলা হয়েছে যে আপনারা 8টি কারণ চিহ্নিত করেছেন, যে 8টি কারণে নমুনা পরীক্ষা কমে গেছে। তার মধ্যে একটি ছিল ফি নির্ধারণ, এবং অন্যান্য কারণগুলো ছিল মানুষের এই যে জীবন জীবিকার বিষয়টি, করোনা শনাক্ত হলে, পজিটিভ হলে হুমকিতে পড়তে পারে, পাশাপাশি বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থার কারণেও কিছু নমুনা পরীক্ষা কম হচ্ছে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন সেই বৈঠকে, এমন খবরই গণমাধ্যমে এসেছে। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী 20 থেকে 25,000 পরীক্ষা দৈনিক হওয়া উচিত, এবং আমরা জানি যে সেই পরীক্ষার সংখ্যা প্রায় 20,000-এ পৌঁছেছিল, তারপর থেকেই কিন্তু নামতে শুরু করে, এবং গত 1 মাসে আমরা দেখেছি যে সেই সংখ্যাটি 10,000-এর নিচেও নেমে গিয়েছিল। আজকে সেটি 12,859-এ পৌঁছেছে। তো এই নমুনা পরীক্ষার যে কারণগুলো আপনারা চিহ্নিত করেছেন, ফি নির্ধারণ একটি বড় কারণ। তাহলে এই ফি নির্ধারণটি কেন করা হলো, যেখানে বলা হচ্ছে যে অধিকতর পরীক্ষায় এই ভাইরাসের সংক্রমণকে কমাতে পারে মানুষকে আইসোলেশনের মাধ্যমে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ফি নির্ধারণ যেটি করা হয়েছে, এটি যারা করেছে সেটি চিন্তা ভাবনা করেছে যে অনেকেই দেখা যাচ্ছে যে 2 থেকে 3 বার বিনা কারণে টেস্ট করতেছে। আবার দেখা যাচ্ছে যে আমরা যে কেসগুলো পজিটিভ হচ্ছে, পজিটিভ হওয়ার পরে যে যে আমরা টেস্ট করে নেগেটিভ করি, পরপর 2টা টেস্ট করতাম নেগেটিভ দেখার জন্য, সেই টেস্টগুলো এখন হচ্ছে না। যার জন্য আমরা বলতেছি যে ক্লিনিক্যালি 3 দিন, যেদিন ক্লিনিক্যাল ফিচার কমে যায় বা ক্লিনিক্যাল ফিচার থাকে না, তার থেকে 14 দিন পরে আমরা ডিজিজ ফ্রি বলতেছি। এগুলা কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে যে আপনার যে এখন যে আগে যে হোমে বাসায় যে পরীক্ষাগুলো করা হতো, সেই পরীক্ষাগুলো করার পদ্ধতিটাও বেশ জটিল। কেমন? যেমন ধরেন আপনি একটা অ্যাপসে, নগদ অ্যাপসে 505 টাকা জমা দিতে হয়। জমা দেওয়ার পরে ওইখান থেকে একটা আইডি নাম্বার আসে, ওই আইডি নাম্বার দিয়ে আবার ডিজি অফিসে আপনাকে একটা মেসেজ পাঠাতে হয়। এই ক্ষেত্রটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য জটিল, অনেক ক্ষেত্রে হয়তো অনেকে এই নাম্বারটি জানেও না। এই জটিলতা একটি বড় ফ্যাক্টর। আরেকটি জিনিস হচ্ছে, যেহেতু আমাদের দেশে
মৃত্যুর হার আসলে খুবই কম, সেটা হচ্ছে 1.3 বা এর চেয়েও কম বা 1.27, যেটা এমনকি ভারতও আমাদের চেয়ে মৃত্যুর হার বেশি। এবং যার জন্য জনগণের মধ্যে প্রথম দিকে যে ভয় ভীতি ছিল, সেই ভয় ভীতিটা কিন্তু এখন নাই। অনেকেই একটি সিম্পল বুকের এক্সরে করেই কিন্তু আমরা আসলে কোভিড এখন বলতে পারতেছি, কারণ সেখানে লাংসে আপনার প্যাচি থাকে অথবা হোমোজেনাস অপাসিটি থাকে, বা আর্লি আপনার ফিভার সাথে কাশি থাকলে আমরা ধরে নিই যে কোভিড পজিটিভ, ধরে কিন্তু বাসায় অনেকে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন সি, জিঙ্ক এগুলা খেয়ে ভালো হয়ে যাচ্ছে। যার জন্য এসব কারণেও একটা পরীক্ষাগুলো করার বড় একটি অনীহা। আর ফিতো একটি ফ্যাক্টর আছে। আরেকটি বিষয় আছে যে আমরা যে লাইনে দাঁড়িয়ে পরীক্ষাগুলো করাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ধরেন আপনার 20 বা 23% কেস পজিটিভ, আর বাকি 77 বা 80% কেসই কিন্তু করোনা নেগেটিভ। কিন্তু আপনি নেগেটিভ হয়েও কিন্তু আপনি ওই লাইনে দাঁড়িয়ে কিন্তু পজিটিভ হওয়ার একটি সুযোগ আছে। যারা সচেতন লোক, যারা শিক্ষিত লোক, অনেকে আসলে লাইনে দাঁড়িয়ে এই পরীক্ষাটি করতে কিন্তু আসলে ইন্টারেস্টেড হবে না বা হওয়া উচিত না। কারণ হইতে গেলেই কিন্তু আপনি করোনা না থাকা সত্ত্বেও আরেকজন থেকে কিন্তু আপনি করোনা নিয়ে আসার ঝুঁকি থাকে। এই সমস্ত বিভিন্ন দিকগুলো চিন্তা করেই আসলে টেস্ট কম হচ্ছে। আর আমাদের পাশাপাশি যদি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, সেখানেও কিন্তু টেস্ট অনেক কম। আমি ওই দিনে 71 টিভিতে দেখতেছিলাম যে আপনার যে পশ্চিমবঙ্গে যে আপনার আছে যে আপনার প্রিভেন্টিভ মেডিসিন সাইডের যে ভদ্রলোক আছে, যে ডাক্তার, উনি বলতেছিলেন যে টেস্ট কম হচ্ছে। আর বোম্বে, দিল্লিতে যে টেস্টগুলো হচ্ছে সেটি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি আমরা আনতে পারি বা আমরা দ্রুত বাজারে এটা ছাড়তে পারি, তাহলে আমাদের টেস্ট দ্রুত বেড়ে যাবে। ধন্যবাদ। জি, তাহলে এই যে আমি একটু এই প্রসঙ্গে আপনার কাছে আর একটু জানতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটি বলেছে যে বাংলাদেশের কি পরিমাণ পরীক্ষা করা উচিত, এবং সবাই কিন্তু পরীক্ষার উপরে গুরুত্ব দিচ্ছেন যে শনাক্ত যিনি হবেন তাকে আইসোলেশনের মাধ্যমে এই ভাইরাসটির সংক্রমণ হয়তো কমানো যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে পরীক্ষা কমে গেল, এখন আপনারা সেটা বাড়ানোর জন্য কতটুকু জরুরি মনে করছেন? আপনি বলছেন যে আসলে এই কারণে কমে গেছে, কিন্তু আপনারা বাড়ানোর ক্ষেত্রে কতটুকু সিরিয়াসলি এটিকে গুরুত্ব দিচ্ছেন? নিঃসন্দেহে ধন্যবাদ। আসলে টেস্টটি বাড়ানো উচিত, যেহেতু আমাদের নতুন ডিজি মহোদয় বসেছেন। আমি বিশ্বাস করব উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা দরকার হলে রাষ্ট্রীয় সহায়তা নিয়ে বা অ্যাম্বাসেডারের মাধ্যমে সেখানে কিট যাতে সাফিসিয়েন্ট সংগ্রহ করে যাতে টেস্ট বাড়ানো যায়। এখন কিন্তু যেহেতু আমাদের ল্যাবের সংখ্যা বেড়েছে, 81টি ল্যাব কিন্তু আজকে 81টি ল্যাব রান করতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেস্ট ইচ্ছা করলে বাড়ানো হতে যাবে। জি, ধন্যবাদ ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে। আমি একটু যেতে চাই ডক্টর খাদেমুল ইসলামের কাছে। ডক্টর খাদেমুল ইসলাম, আপনি বলছিলেন যে আপনারা করোনা ভাইরাসের যেমন নমুনার জেনোম সিকোয়েন্সিং করেছেন কিংবা জিনগত বৈশিষ্ট্যগুলো আপনারা গবেষণা করেছেন, তেমনি মানুষের যারা আক্রান্ত হয়েছেন তাদেরও জিনগত বৈশিষ্ট্যের গবেষণা করেছেন। তো আমি একটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে মানুষের জিনগত বৈশিষ্ট্যগুলো আপনারা পরীক্ষা করলেন, সেক্ষেত্রে কাদের এই সংক্রমণটি বেশি হয়? কোন ধরনের জিনগত বৈশিষ্ট্যের মানুষ, কিংবা জাতিগত বৈশিষ্ট্যেরও বিষয় থাকে? আমরা জানি যে জাতিগতভাবেও কিন্তু জিনের পার্থক্য আছে আমাদের মধ্যে, ইউরোপিয়ান বলেন, আমেরিকান বলেন, বাংলাদেশি বলেন, সাবকন্টিনেন্টের যারা আছেন। তো এই বিষয়গুলো আপনারা কি গবেষণা করেছেন কিনা? জি, এটি আসলে যেটা আমরা বলছিলাম যে ইউরোপ আমেরিকাতে প্রাদুর্ভাব অনেক বেশি দেখা গেল, একটা তাণ্ডব হলো, কিন্তু এই দক্ষিণ এশীয় অঞ্চলগুলোতে ততটা তাণ্ডব হলো না। তখন কিন্তু একটি জাতিগত বৈশিষ্ট্য আছে কিনা এই প্রশ্নটি স্বাভাবিকভাবে সামনে চলে আসে। তো তখন এই যে দুইটি জাতি, ইউরোপ এবং আমেরিকা এবং বাংলাদেশ বা এই এশীয় অঞ্চলে যে লোকজন আছে, তাদের জিনোমের সিকোয়েন্সের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে গবেষণা আমরা করেছি, বিশ্বের অন্যরাও করেছেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট একটা পার্থক্য পাওয়া গেল। তো সেটা বলার আগে আমরা বলি যে ভাইরাসটা কিভাবে কাজ করে। ভাইরাস আমাদের দেহকোষের সাথে কিন্তু সংযুক্ত হতে হলে একটি রিসেপ্টর দরকার হয়, রিসেপ্টরের মাধ্যমে সে কিন্তু সংযুক্ত হয়। তা আমাদের দেহে এই রিসেপ্টরটা যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ACE2। এছাড়াও আরেকটা রিসেপ্টর কিন্তু আছে যেটা হচ্ছে TMPRSS2 বা সংক্ষেপে আমরা টেম্প্রেস 2 বলি আর কি। এই টেম্প্রেস 2 রিসেপ্টরটা যদি প্রকাশ পায়, এই ভাইরাসকে আমাদের দেহকোষের ভেতরে ঢোকাতে আরো বেশি সহযোগিতা করে। তো এই যে টেম্প্রেস 2 রিসেপ্টরটা, এই রিসেপ্টরে একটা মিউটেশন আছে। এই টেম্প্রেস 2 রিসেপ্টরটা কিন্তু আমাদের দেহকোষে থাকবে। এইখানে
একটা মিউটেশন আছে, সেই মিউটেশনটা বেশি দেখা যায় ইউরোপ এবং আমেরিকার মানুষদের মধ্যে। এই ইউরোপ এবং আমেরিকার মানুষদের মধ্যে এই রিসেপ্টরে এই মিউটেশনটা থাকার কারণে তারা ভাইরাসটাকে আরো বেশি করে দেহের ভিতরে নিয়ে নিতে পারছে। আমাদের এই অঞ্চলগুলোতে সাধারণভাবে এই অঞ্চলগুলোতে এই মিউটেশনটা দেখা যায় না, থাকে না। তো এই জন্য হচ্ছে ভাইরাস দেহকোষের ভিতরে বেশি একটা প্রবেশ করতে পারে না। এখন দেহকোষের ভিতরে কোন জায়গাটায় আসলে ACE2টা যেমন নাকের যে কোষগুলো সেখানে প্রচুর পরিমাণে প্রকাশ পায় সব মানুষদের, আমাদেরও ইউরোপ আমেরিকাতে। কিন্তু যে ACE2 এইটা কিন্তু লাং বা যে আমাদের যে ফুসফুস সেখানে কিন্তু খুব বেশি একটা প্রকাশ পায় না। তো এই জন্য সেখানে কিন্তু ACE2 চাইতে টেম্পারেস-2টা বেশি ইম্পর্টেন্ট। তো টেম্পারেস-2তে আমাদের এখানে যেহেতু মিউটেশনটা নাই, আমাদের এখানে এটা প্রকাশও কম হচ্ছে, ইউরোপ আমেরিকাতে এটা প্রকাশ বেশি হচ্ছে, ফলে তারা এই মিউটেশনটা থাকার কারণে ভাইরাসের দ্বারা ফুসফুসে আক্রান্ত বেশি হচ্ছেন এবং তারা মারাও যাচ্ছেন বেশি। তো এখানে আমরা জাতিগত কিন্তু একটা পার্থক্য খুঁজে পেয়েছি। আবার এখানে আমরা যদি আবার এখানে কিছু কোশ্চেন থেকে যায় যে জাতিগত হলো, কিন্তু আমাদের নিজেদের মধ্যেও তো আমরা কাউকে দেখছি যে মারা যাচ্ছে। জহির ভাই, না জহির ভাই আমি একটু এখানে বলি, এখানে কিন্তু আপনি যে স্টাডিতে বলা আছে সেটা কিন্তু বলছে যে লাংস, এন্ডোথেলিয়াম, আপনি এগুলোতে কিন্তু ACE রিসিপ্টরটা থাকে। পাশাপাশি সেখানে আরেকটি বলছে বয়স বাড়ার সাথে সাথে এই রিসিপ্টরের সংখ্যা বাড়ে, বয়স বাড়ার সাথে রিসিপ্টরের সংখ্যা বাড়ে, এবং যার জন্য দেখবেন করোনা ভাইরাসে আপনি কিন্তু বাচ্চারা ইনফেক্টেড কম, এবং ইনফেক্টেড হলেও এতে কিন্তু মরবিডিটি কিন্তু অনেক কম, যার জন্য যত বয়স বেশি এবং এই রিসিপ্টরের সংখ্যাগুলো কিন্তু তত বাড়ে। আরেকটি স্টাডি ওদের আছে, সেই স্টাডিটা ওরা বলছে যে আমেরিকাতে এশিয়ানরা কেন মারা গেল। এশিয়ানদের যে ক্রোমোজোম নাম্বার 3, সেই ক্রোমোজোম নাম্বারের মধ্যে ওরা পেয়েছে যে আমরা যারা এশিয়ান আমরা হচ্ছে আদি মানব। আদি মানবদের মধ্যে আপনার ইমিউনিটি বেশি থাকে, এবং ইমিউনিটি বেশি থাকার জন্য দেখা যাচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বেশি হয়, যেটিকে বলে সাইটোকাইন স্টর্ম। এবং সাইটোকাইন স্টর্ম হওয়ার জন্য সেটি হচ্ছে লাংসে আপনার প্রদাহ অনেক বেশি হয়, এবং আর কি যেটাকে ইনফ্লামেশন বলি বা নিউমোনিয়া বলি। এবং ইনফ্লামেশন বেশি হওয়ার জন্য দেখা যায় আলটিমেটলি লাং ড্যামেজ হয়, কারণ আলটিমেটলি ফাইব্রোসিস এগুলো হয়ে দেখা যায় আপনার মারা যায়। এটা হলো আমি একটা আমেরিকার স্টাডিটা আমি বাংলাদেশ প্রতিদিনের নিউজ আসছিল, সেই নিউজটা আমি পড়ে আপনাকে বললাম আর কি, যে বয়স যত বাড়ে এই সিরিসিপটা তত। জি, ধন্যবাদ আবু ইউসুফ ফকির আপনার এই মূল্যবান তথ্য দিয়ে সংযোজন করার জন্য। আমি একটু খাদেমুল ইসলামের কাছে আবারও যেতে চাই। জি ডক্টর খাদেমুল ইসলাম, ডক্টর আবু ইউসুফ ফকির যে তথ্যগুলো যুক্ত করেছেন সেই আলোকে আপনার ব্যাখ্যাটি একটু আর আমাদেরকে বলুন। জি, ধন্যবাদ ডক্টর আবু ইউসুফকে, যে উনি নিয়ান্ডারথাল যে আদি মানব, যেটা নিয়ান্ডারথালের কথা বললেন, সেখানে তাদের জিনোমের যে অংশবিশেষ সেটা আমাদের এখানে উপস্থিতি পাওয়া গিয়েছে। নিয়ান্ডারথাল যে আদি মানব যারা ছিলেন তারা তখন থেকেই করোনার বা এই জাতীয় ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতো, ফলে সেই যে ইমিউনিটি জিনগুলো সেগুলো আমাদের এখানে রয়ে গেছে, সেটা আমাদের জন্য পজিটিভ আর কি, সেটা একটা ফ্যাক্টর আছে। আরেকটা হচ্ছে যে সাইটোকাইন স্টর্ম, যারা আক্রান্ত বেশি হবেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইটোকাইন স্টর্মটা, মানে ইমিউনো সিস্টেম যাদের হাইপার অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে এই যে সাইটোকাইন গুলো, যেগুলো আসলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থারই অংশ বিশেষ, সেগুলো তখন আমার দেহের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তারা অনেক বেশি প্রডিউস হচ্ছে এবং আমার দেহে যে কোষগুলো আছে সেগুলোকেও ধ্বংস করে ফেলছে। সাইটোকাইন স্টর্ম বা ঝড় যেটা আমরা বলছি, কিন্তু আমরা মূলত এখানে পার্থক্যে আসছিলাম যে জাতিগত কোন পার্থক্যগুলো নিয়ে কাজ হচ্ছে। সেটা হচ্ছে যে একটা রিসেপ্টর, যেটা ACE2 রিসেপ্টর কথা বললেন, কিন্তু আমরা আসলে TMPRSS2 যেটা সেই রিসেপ্টরের পার্থক্যটাও এখানে সামনে আনছি। কারণ TMPRSS2 ছাড়াও আমরা যে আমেরিকার 7 জন মানুষের লাং বায়োপসি নিয়েছিলাম এবং বাংলাদেশের যে নাকের কোষগুলোর যে RNA সিকোয়েন্স গুলো নিয়েছিলাম, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে এই রিসেপ্টর কিন্তু 5টার কথা বলা হচ্ছে, যদিও আমরা ACE2 নিয়ে বেশি কথা বলছি, তারপরে TMPRSS2 এর কথা বলছি। তো এখানে দেখা যাচ্ছে যে DPP4 নামে আরেকটা রিসেপ্টর আছে, এটা মার্স যখন ছিল অন্যান্য করোনা ভাইরাসও এটার সাথে অ্যাটাচ হতে পারতো। DPP4 কিন্তু লাঙে বেশি এক্সপ্রেস হয়। আমরা যে 7 জন মানুষের বায়োপসি স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করেছি সেগুলোর ভিতরে সবারই DPP4 ছিল, কিন্তু নাসিকা যে নাকের যে কোষ সেখানে DPP4 অত থাকে না, কিন্তু ACE2 যেটা সেটা থাকে। সো এখানে তো এটা এখানে থাকার ফলে এখানে আসছে, কিন্তু লাঙে কিভাবে যাচ্ছে আর কি, নাকের থেকে আবার কারো
ফুসফুসে আক্রমণ হচ্ছে, কারো কারো ফুসফুসে আক্রমণ হচ্ছে না, এই বিষয়টা নিয়ে আমরা তখন গবেষণা করলাম। তখন দেখলাম যে ইন্টিগ্রিন এবং DPP4 এই রিসেপ্টর গুলো বেশি পরিমাণ প্রকাশ পাচ্ছে যাদের ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারছে। আর জাতিগত যে পার্থক্য, সেটার জন্য একটা বড় যে পার্থক্য সেটা ছিল এই এলাকার নিয়ান্ডারতালের, যেটা ডাক্তার আবু ইউসুফ উল্লেখ করেছেন, আর আরেকটা হচ্ছে TMPRSS2 যে মিউটেশন, যেটা ইউরোপিয়ান আমেরিকার মানুষের মধ্যে থাকে। তবে এইটি যদি আমরা কনক্লুসিভ ভাবে প্রমাণ করতে চাই, তাহলে আমাদের এই যে গবেষণাটা চলছে সেটা আরেকটু বাড়াতে হবে। সেটা 3টা গ্রুপের মানুষ নিতে হবে। সেটা হচ্ছে যে সমস্ত মানুষরা খাদেমুল ইসলাম, আমি এই যে গবেষণার ব্যাপ্তি আরো বাড়ানোর প্রয়োজন এবং কাদেরকে আপনারা স্যাম্পলিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা আমরা শুনবো আপনার কাছ থেকে। আমি একটু যেতে চাই আমাদের যে যুক্তরাষ্ট্রের অতিথি রয়েছেন রুবেল ভাট, তার কাছে। রুবেল ভাট, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা জানি যে এই করোনা ভাইরাসের যে তাণ্ডব সেটি যুক্তরাষ্ট্রে খুব ভয়াবহ আকারে শুরু হয়েছিল এবং সেটি এখনও চলছে। তো এখন আপনি তো নিউ ইয়র্কে আছেন, সেখানে আসলে সংক্রমণের কি অবস্থা এবং আমাদের যারা বাংলাদেশি রয়েছেন তারা কেমন আছেন? ধন্যবাদ এনটিভি এবং ধন্যবাদ ডাক্তার খাদিমুল ইসলাম এবং ডক্টর আবু ইউসুফ। আপনাদের কথা তখন শুনতেছিলাম আমি, এবং খুবই তথ্যবহুল এবং অনেক কিছু জানা ছিল না, আপনাদের কাছ থেকে জানলাম। তো আমি যে জিনিসটা, আমি কিন্তু যখন বিগিনিংটা কিন্তু আমি বাংলাদেশে ছিলাম, আমি এবং সেখানে আমার এলাকায় আমি বিভিন্ন ধরনের সচেতনতামূলক লিফলেট এবং নিজে সশরীরে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তারপর আমি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এই ধরনের জিনিসগুলো আমি নিজেই দিয়েছিলাম। তারপরে কিছুদিন পরে যখন বুঝতে পারলাম বিবেকের তাড়নায় বা মনুষ্যত্ব, আমরা তো মানুষ, আমরা দেখলাম যে মানুষের খাদ্যের প্রয়োজন। আমি ডোর টু ডোর বিভিন্ন জায়গায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে গরিব দুঃখী মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এরপরে আমি কিছুদিন পরে আবার চলে আসলাম আমেরিকাতে, নিউ ইয়র্কে এখন আসছি আমি। সো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আর কি, আমি 3 মাস হয়ে গেছে অলরেডি আমি নিউ ইয়র্কে। তো আমি যে জিনিসটা দেখলাম, বিগিনিং এ খুব মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল এখানে। মানুষ মনে হয় যে জানালার পর্দাটা মনে হয় যে খুলতে তারা খুব ইতস্তত বা ভয় ভীতি ছিল আর কি। তো এখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি নিজেও বের হচ্ছি মাস্ক পরে, আমার কাজকর্ম আমি করতেছি। হ্যান্ড গ্লোভস আমি ইউজ করি না, আমি গাড়িতে সবসময় হ্যান্ড স্যানিটাইজার থাকে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। তো আমি বাইরে আমি ঘুরতেছি বলতে আমি আমার কাজগুলো করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। গতকালকে আমি পেনসিলভেনিয়া আরেকটা স্টেট, ওইখানেও গিয়েছিলাম। তো আমার ব্যবসায়িক কাজে গিয়েছিলাম। পর ওইখানে একটা সিটি ছিল, ওই পাশে আরেকটা সিটি, ওইখানে গিয়েছিলাম। ওইখানে কিন্তু কেউ দেখলাম যে মাস্ক কিছু ইউজ করতেছে না। তো আমি যেটা বুঝতেছি আর কি, এখন আস্তে আস্তে কিন্তু ইয়েটা কমে যাচ্ছে। আর নিউ ইয়র্কের এই মুহূর্তে অবস্থা যেটা আমি দেখতেছি, সেটা হচ্ছে গতকালকে মাত্র 3 জন মারা গেছে। যেখানে আপনার মানে প্রতিদিন মৃত্যুর মিছিল, আমরা প্রতিদিন মানে খবর বা ফেসবুক খুললেই দেখতাম যে আমার অনেক নিজেরই অনেক পরিচিত জানাশোনা মানুষ মৃত্যুর সংবাদ শুনেছি। এখন কিন্তু অনেক কমে গেছে। তো রুবেল ভাট, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। যে বিষয়টি রুবেল ভাট যুক্তরাষ্ট্র থেকে বলছিলেন, আসলে সেখানেও মানুষের মধ্যে এই করোনা ভাইরাস নিয়ে যে ভীতি সেটি অনেকটাই কেটে গেছে। এখন অনেকটাই তারা স্বাভাবিক অবস্থায় কাজকর্ম করার চেষ্টা করছেন, যদিও তারা স্বাস্থ্যবিধি মানছেন, আবার অনেক ক্ষেত্রে মানছেন না কিংবা মাস্ক পরছেন না। সেই অভিজ্ঞতার কথাও রুবেল ভাট বলছিলেন। আমি একটু এখন রুবেল ভাটের কাছে আবারও যাওয়ার আগে যেতে চাই ডাক্তার আবু ইউসুফ ফকিরের কাছে। ডাক্তার আবু ইউসুফ ফকির, যেটি আপনিও বলছিলেন যে এই যে করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে ভীতি সেটি অনেকটাই কমে গেছে এবং যুক্তরাষ্ট্রের একজন অতিথি যিনি আমাদের সাথে যুক্ত তিনিও একই কথা বলছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বারবারই সতর্ক করছে যে স্বাস্থ্যবিধি যদি না মানেন এটির ভবিষ্যতের প্রভাব অনেক খারাপ পর্যায়ে যেতে পারে। এবং আসলে এই ভাইরাসটি এখন পর্যন্ত একটি রহস্যময় ভাইরাস বলেই আমরা বিজ্ঞানীরা বলছেন এবং অনেক গবেষণা হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন ভাইরাসের চরিত্র কিংবা সংক্রমণের বৈশিষ্ট্য জানা যাচ্ছে। এখন বলা হচ্ছে যে বাতাসেও এই
ভাইরাস ছড়ায়, অনেক তথ্য নতুন নতুন আসছে, আসলে রহস্য এখনও ভেদ পুরোটা করা যায়নি। তো এই রহস্যময় ভাইরাসের ক্ষেত্রে এই যে স্বাস্থ্যবিধি মানার যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে, আপনারা মাস্ক নিয়ে 11টি স্থানে মাস্ক পরার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন এবং কুরবানির পশুর হাট সামনে যেটি রয়েছে এখন চলছে, আসলে সেই স্বাস্থ্যবিধি মানার তাগিদগুলো দিচ্ছেন। আপনারা কি আশঙ্কা করছেন কিংবা আপনাদের কি ধারণা এই ভাইরাস বাংলাদেশে এই সামনের সময়ে কতটুকু প্রকোপ বাড়াতে পারে কিংবা কি পরিস্থিতি হতে পারে? ধন্যবাদ। আসলে ভাইরাসের হয়তো আপনার রোগীর সংখ্যা বাড়বে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বা আপনারা যদি গত এই কয়েক মাসে দেখে থাকেন, প্রথম দিকে যেভাবে আমাদের ডেথ রেট ছিল সেই ডেথ রেটটা কিন্তু কমে আসছে, এবং অর্গানিজমের যে ভিরুলেন্সি, যে অর্গানিজমের যে তীব্রতা যেটা বলে, সেই তীব্রতা কিন্তু কমে আসছে। অর্গানিজম আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। সেই ক্ষেত্রে আমাদের যে রোগীর সংখ্যা এখন কমেছে এটা কিন্তু আমরা মনে করি না। কিন্তু পাশাপাশি আপনি দেখেন আমাদের হাসপাতালগুলোতে কিন্তু অনেক সিট ফাঁকা আছে। এখন কিন্তু হাসপাতালে ক্রাইসিসটা ওরকম নাই। এটি একটি বড় কারণ হচ্ছে যে যারা এফেক্টেড হচ্ছে তাদের ওরকম শ্বাসকষ্ট বা ওরকম নিউমোনিয়া হচ্ছে না, বিদায় তারা বাসায় থেকেই তারা চিকিৎসা নিতে পারছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে এটা তো ভাইরাসের একটি ক্রাইটেরিয়া, যে আপনি সেই নিউ ইয়র্কের শহরে দেখেন, যে বা ইংল্যান্ডে দেখেন, প্যারিসে দেখেন, স্পেনে দেখেন, একটা ভাইরাসের পিক ওঠে, পিক ওঠার পরে সেটা আপনার প্লাটু ফেজ চলে, প্লাটু ফেজ চলার পরে সেটা আবার ডিকে আসে, আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। একটি বিমান যেভাবে আকাশে উড়ে, সে এইভাবেই একটি ভাইরাল ডিজিজের ক্রাইটেরিয়া। তো সেই ক্ষেত্রে আমরা প্লাটু ফেজে আসি, আশা করি শর্ট টাইমের মধ্যেই আমরা অলরেডি নিচের দিকে নামা শুরু করে দিচ্ছি এবং সেটি আশা করি কমবে। তবে সেই ক্ষেত্রে আমাদের এই যে কুরবানির হাট এবং কুরবানির ক্ষেত্রে আমাদের অবশ্যই বিশেষ সতর্কতা রক্ষা করতে হবে, যাতে ফার্দার যাতে আবার ডিসিমিনেটেড না হয়। আপনি দেখেন, লক্ষ্য করবেন নারায়ণগঞ্জে আমাদের রোগীর সংখ্যা কিন্তু এখন কমে গেছে, এবং ঢাকা চিটাগাঁও কিন্তু আমাদের রোগীর সংখ্যা কমে গেছে। এখন আমাদের হয়তো যে গ্রামে গঞ্জে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে, যে সেখানে তীব্রতা বাড়তে পারে, যেহেতু সেখানে পিকটা এখন উঠছে কিনা ঠিক আমরা জানি না। আসলে ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ কিন্তু অলরেডি পিক হয়ে কিন্তু সেটা দিকের দিকে অলরেডি চলে আসতেছে, এবং ভাইরাসের যেহেতু তীব্রতা বা ভিরুলেন্সি কমে গেছে, আমরা আশা করি হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে হয়তো আমাদের অতটা তীব্র হবে না। কিন্তু হোক বা না হোক, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কেন আমি সেকেন্ড যে ওয়েব, সেই সেকেন্ড ওয়েবটা যাতে আমরা এফেক্টেড না হই, এই জন্য সকলকে সতর্ক থাকতে হবে। এবং এই যুদ্ধে কে মারা যাবে কে বাঁচবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সকলকে মনে করতে হবে আমি হলে আমি মারা যেতে পারি, সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে। জি, ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনি যে বিষয়টি বলছেন যে এই সংক্রমণ কমে আসছে কিংবা মৃত্যুর হার কম, সেটি আগেও বলেছেন, কিন্তু আমরা যে বিষয়টি দেখছি, গতকালকে যে পরীক্ষার সংখ্যা ছিল 10,078, আজকে যে পরীক্ষাটি যখন বাড়লো সেক্ষেত্রে কিন্তু আমরা সংক্রমণও দেখলাম প্রায় 500-র অধিক বেড়ে গেল। তার মানে কি পরীক্ষা যত বেশি করা হবে আপনার তো সংক্রমণের সংখ্যা তত বেশি বাড়বে? তাহলে আমরা কিভাবে বলবো যে সেটি কমে যাচ্ছে? না না, জিনিসটা তা না। জিনিসটা দেখবেন, আমি 10,000 স্যাম্পল করলাম, সেখানে কত পার্সেন্ট, 21%, 22%, 23%, 25%, যদি আপনার সংখ্যা 30%, তাহলে আমরা বলবো যে এটা বেড়ে গেছে। আর সংখ্যা যদি আপনার 19% নেমে আসে, 15% নেমে আসে, অথবা আপনার 10% নেমে আসে, তখন আমরা বলবো এটা কমছে। এটা পরীক্ষা কত পার্সেন্টেজটা দেখলে আপনি বুঝতে পারেন যে এটা সেই সংখ্যাটি আপনার বাড়তেছে না কমতেছে। জি, না, যে বিষয়টি আপনি বলছেন সেটি আসলে এই যে শনাক্তের হার, সেটি 25% ছিল বেশ কয়েকদিন, আজকে সেটি 21 এরকম আসছে। সেই ক্ষেত্রে হয়তো মানুষ কিছুটা আশাবাদী হতে পারে, কিন্তু আপনি যে আশঙ্কাটি করছেন সেই আশঙ্কা মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে, সেটি বলা যায়। আমি আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। আমি একটু যেতে চাই ডক্টর খাদেমুল ইসলামের কাছে। ডক্টর খাদেমুল ইসলাম, ডাক্তার আবু ইউসুফ ফকির যেটি বলছিলেন যে ভাইরাসের ভিরুলেন্সি কিছুটা কমে গেছে, এবং সেই ক্ষেত্রে আপনারাও যে জিনগত বৈশিষ্ট্যগুলো দেখছেন, আমি এই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সংবাদ সম্মেলনের যে তথ্য তারা দিয়েছিলেন জেনোম সিকোয়েন্সিংয়ের পর, তারা বলছিলেন যে তারাও দেখছেন যে ভাইরাসটি দুর্বল হচ্ছে। তো আপনারা তো জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন, আপনারা কি মনে করছেন? আর আরেকটি বিষয় আপনি বলতে চাচ্ছিলেন যে আপনাদের গবেষণার ব্যাপ্তি বাড়ানো উচিত। আপনারা এখন পর্যন্ত কতটি নমুনা নিয়ে এই পরীক্ষাগুলো করেছেন এবং সামনে আসলে কত ব্যাপ্তি বাড়ানো উচিত, সেই বিষয়গুলো একটু বলবেন। প্রথমে আসি যে ভাইরাসের ভিরুলেন্সের।
এখানে দুইটি ফ্যাক্টর আছে। একটা হতে পারে যে ভাইরাস মিউটেশনের কারণে কিছুটা দুর্বল হতে পারে, আরেকটা হচ্ছে আরেক দিক থেকে হচ্ছে যে আমরা ইমিউনিটি গেইন করছি, ফলে আমাদের নতুন নতুন মানুষকে হয়তো ইনফেক্ট করছে না, একটা হার্ড ইমিউনিটির দিকেও যেতে পারি। দুই ভাবে ভাইরাস আসলে হারিয়ে যেতে পারে। ভাইরাস নিজেও মিউটেশন হয়ে দুর্বল হয়ে যেতে পারে, আবার মিউটেশন হয়ে শক্তিশালীও হতে পারে, আবার আমরাও গ্র্যাজুয়ালি হার্ড ইমিউনিটির দিকে আসতে পারি। তো একটা জিনিস যদি খেয়াল করে দেখবেন যে আমাদের কিন্তু প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, বিশেষ করে ঢাকা শহরে যখন পিকের কথা আমরা বলছি, তখন কিন্তু যে বস্তিতে যারা থাকে বা যাদের কাছে মাস্ক নাই, ডেইলি তাদের কাজের জন্য যেতে হয়, এই লোকগুলো কিন্তু অত বেশি আক্রান্ত হয় নাই, খুব ঘনবসতিপূর্ণ জায়গায় থাকে। এটা তারপরে তাদের ওইভাবে আক্রমণ আমরা দেখি না। এটা কিন্তু একটা রহস্য রয়ে গেছে এখনো, যে কেন হলো না। এই রহস্যের জন্য কিন্তু আমরা এই কাজটি শুরু করেছে যে ভাইরাসেরও সিকোয়েন্স করব এবং ওই মানুষ যে সেই মানুষটারও সিকোয়েন্স করব। তো আমরা শুরু করেছি 4 জন রোগীকে নিয়ে। 2 জন মহিলা ছিলেন, 2 জন পুরুষ ছিলেন। একজন মহিলা ছিলেন যিনি 85 বছর বয়স, তার হাঁপানি রোগ ছিল, তারপরেও কিন্তু তিনি খুব একটা আক্রান্ত হন নাই। তার জ্বর হয়েছে, অন্যান্য যেগুলো উপসর্গ থাকার কথা ছিল সেগুলো হয়েছে। তার ভাইরাসটা নিয়ে যখন আমরা সিকোয়েন্স করলাম এবং এই 4টা স্যাম্পলের ভাইরাসটা নিয়ে যখন আমরা সিকোয়েন্স করলাম, আমরা একটা জিনিস দেখলাম যে এই 4 জনের ক্ষেত্রে, অন্য কারোর কথা আমরা বলছি না, যে কিন্তু অন্য কারোর সাথে তুলনা করতে হলে ওই রোগীদেরও আরএনএ সিকোয়েন্স করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে দেখলাম যে 10,339 নাম্বার এই পজিশনটাতে একটা মিউটেশন আছে। এই পজিশনটা হচ্ছে ভাইরাসের 3C লাইক প্রোটিয়েজ নামক একটা এনজাইমে তার একটা পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনটা খুবই রেয়ার। আমরা অন্য কারো ক্ষেত্রে এই পরিবর্তনটা দেখি নাই। এই পরিবর্তনটা থাকার ফলে হয়তোবা যে সুবিধার ফলে হয়তোবা আমি বলছি যে সুবিধাটা দিতে পারে রোগীর জন্য, সেটা হচ্ছে যে এটা প্রোটিয়েজ, ভাইরাস তো ছোট, এই জন্য সে সব কাজ খুব দ্রুত করে। তার যে প্রোটিনগুলো দরকার হয়, ধরা যাক তার 5-7টা প্রোটিন দরকার হয়, সে একসাথে 5-7টা প্রোটিন তৈরি করে ফেলে, তারপরে ছোট ছোট করে টুকরা করে। এই টুকরো রাইবোজোম কি স্টিমুলেট করে, তাই না জহির ভাই? এটা তো রাইবোজোম কি স্টিমুলেট করে। জি, মানুষের যে রাইবোজোম তাকে ব্যবহার করে, কারণ ভাইরাসের নিজের কোনো রাইবোজোম নাই। মানুষের সমস্ত মেশিনারি সে ইউজ করে, কারণ ভাইরাসের ছোট্ট একটা ভাইরাস, তার তেমন কিছুই নাই। করে সে তার যতগুলো প্রোটিন, সবগুলো প্রোটিন সে একসাথে তৈরি করে ফেললো, কিন্তু তার দরকার ছোট ছোট প্রোটিন। এই ছোট ছোট প্রোটিন কিভাবে তৈরি করবে? তার প্রোটিয়েজ নামক একটা এনজাইম আছে, সেটা দিয়ে টুকরো টুকরো করে। তো আমরা দেখলাম এই যে টুকরো করার জন্য যে এনজাইমটা, এই এনজাইমটার ভিতরে একটা মিউটেশন বা পরিবর্তন চলে আসছে। তাহলে হয়তো সে এফিশিয়েন্টলি, মানে সে খুব ভালোভাবে সেই কাজটা করতে পারে নাই, এই জন্য হয়তোবা সে কিছুটা দুর্বল হয়েছে। এই জন্য একজন 85 বছর বয়স্ক মহিলা হওয়ার পরেও তার হাঁপানি থাকার ফলেও তার তেমন কিছু হয় নাই। তার ঘ্রাণ শক্তি চলে গিয়েছিল, স্বাদের শক্তি চলে গিয়েছিল, তার জ্বর হয়ে গিয়েছিল, কিন্তু উনি ভালো আছেন, কোন রকম ওষুধ তাকে নিতে হয় নাই। তো এরকম আমরা এই 4টা স্যাম্পলেই এই পরিবর্তনটা দেখতে পেরেছি, এবং এদের 4 জনের কারোই কিন্তু খুব জোরালো অসুখ হয় নাই। তো এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে ভাইরাসের মিউটেশন কিছুটা হয়তো হচ্ছে, যেটা আমাদেরকে সুবিধা করে দিচ্ছে রোগীদের। তবে এটার ব্যাপ্তি বাড়ানো দরকার। কিভাবে ব্যাপ্তিটা বাড়ানো দরকার সেটা হচ্ছে আমরা এমন কিছু পেশেন্ট নিব, ধরা যাক 20 জন 50 জন, যারা অ্যাসিমটোমেটিক, অর্থাৎ রোগের কোনো উপসর্গ দেখাচ্ছেন না, কিন্তু আরটিপিসিআর করলে তারা আসলে ভাইরাস পজিটিভ দেখাচ্ছে। উপসর্গবিহীন লোকদেরকে সেই ভাইরাসেরও সিকোয়েন্স করতে হবে এবং তার আরএনএরও সিকোয়েন্স করতে হবে। তারপরে আরেক গ্রুপ যে আমরা নিব, আরেক দল লোক নিব, এরকম 20 থেকে 50 জন নিব, যাদের মোটামুটি রোগের প্রাদুর্ভাব, যাদের ভিতরে দেখা যাচ্ছে জ্বর আসছে, উপসর্গ যে মডারেট যে কেসটা, সেটা আমরা নিব। আরেকটা নিব সিভিয়ার, মানে খুবই যাদের করুণ অবস্থা, যাদের ফুসফুসের সমস্যা হয়ে যাচ্ছে, হসপিটালে নিতে হচ্ছে, ক্রিটিক্যাল যারা আর কি। তো এই 3টা গ্রুপের যখন আমরা নিব, তাদের ভিতরে যখন তুলনা করব, তখন কিন্তু আমরা পরিষ্কার চিত্রটা পাবো। এবং শুধু তার সিকোয়েন্স না, তাদের কিন্তু এই যে সাইটোকাইনের কথা বলেছেন, অর্থাৎ ব্লাডের প্রোফাইল গুলো করতে হবে, যে কতটুকু অ্যান্টিবডি তৈরি হয়েছে, কোন কোন সাইটোকাইন গুলো তৈরি হয়েছে এবং কোন কোন জিনের পরিবর্তন হয়েছে, এই সবগুলো কাজ করতে হবে। তবে এগুলো অনেক ফান্ড দরকার হয়, মানে টাকা দরকার হয়। সরকারি সহযোগিতা পেলে আমরা করতে পারবো। তবে আশার জিনিস হচ্ছে যে আমরা জানুয়ারিতেও যখন আমরা অন্য কাজের জন্য, এই কাজের জন্য, ক্যান্সার কাজের জন্য আরএনএ সিকোয়েন্স করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, আরএনএ সিকোয়েন্স তখনও কেউ করতে পারতো না আমাদের দেশে। আমাদের চায়নাতে স্যাম্পল পাঠাতে হয়েছে।
কিন্তু এখন আমাদের দেশে এই সক্ষমতাটা হয়েছে। জুট জিনোম রিসার্চ ইনস্টিটিউট তারা কিন্তু আমাদের এই আরএনএ সিকোয়েন্সটা করে দিয়েছে। বাংলাদেশে এই ডক্টর খাদেমুল সক্ষমতা আছে, ইসলাম, এই আমি কাজগুলো আমরা করতে আমি পারছি। আপনাকে এই পর্যায়ে একটু থামাতে চাচ্ছি। আমি একটু যেতে চাই যুক্তরাষ্ট্রে, আপনার কথাগুলো আবারও শুনবো। আমরা আশা করি যে আপনারা যে পরিকল্পনা নিচ্ছেন সেই পরিকল্পনা হয়তো সহযোগিতা পাবেন। এখানে স্বাস্থ্য অধিদপ্তরে একজন রয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। আমি একটু এখন যেতে চাই যুক্তরাষ্ট্রে রুবেল ভাট, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আপনি একজন সমাজকর্মী হিসেবে কাজ করছেন এখনও, এবং বাংলাদেশেও আপনি সেই কাজ করে গেছেন, এখন যুক্তরাষ্ট্রে আছেন। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে সেখানে বাংলাদেশিরা তো অনেকে আক্রান্ত হয়েছেন আমরা জানি, এবং অনেকে মারাও গেছেন। এখন সেখানে কি অবস্থা এবং বাংলাদেশিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশিরা এখন আগের তুলনায় অনেক ভালো আছেন, এবং মৃতের সংখ্যা খুব একটা শোনা যায় না। আগে যেরকম প্রতিদিনই কেউ না কেউ মারা যাওয়ার আমরা শুনতে পেতাম, এখন কিন্তু সেই জিনিসটা শোনা যায় না। আমি এই এই অনেক দিনেই, আমি আজকে প্রায় অলমোস্ট মান্থ আমি আমার পরিচিত কাউকে শুনি নাই যে মারা গেছে বা কোনো বাংলাদেশি মারা গেছে, এই জিনিসটা এখনো শুনি নাই। বাট আক্রান্ত হচ্ছে, কিন্তু মারা যাওয়ার ঘটনা শুনি নাই আমি। যে এখন কি তারা যারা অনেকে অবৈধ বাংলাদেশি ছিলেন তারা অনেকটা বিপাকে ছিলেন আমরা যতদূর শুনেছি, এখন তাদের কি অবস্থা সেটি একটু আমাদেরকে জানাবেন। অবৈধ বাংলাদেশি যারা এবং আছে একটু আমি একটু তারা যুক্ত করে রাখি, মানে কর্মসংস্থানের একটি ব্যাপক সংকট আমরা দেখছি। সুযোগ সুবিধা ছিল, এই সুযোগ সুবিধাগুলো গভর্নমেন্ট থেকে তারা পায় নাই। বাট যারা এখানে এসে অ্যাসাইলাম করছে বা ওয়ার্ক পারমিট ছিল, তারা গভর্নমেন্ট থেকে এই নরমালি সুযোগ সুবিধা পাওয়ার কথা না, কিন্তু প্যান্ডামিক কোভিড-19 এর কারণে গভর্নমেন্ট তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন ধরনের আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য আনএমপ্লয়মেন্ট দিচ্ছে, প্লাস প্রতি তাদেরকে এক্সট্রা এভরি উইক $600 এক্সট্রা পে করছে যাতে তারা সার্ভাইভ করতে পারে। এইভাবে মানে এই জিনিস, এই কারণে বাংলাদেশিরা অনেক ভালো আছে এখন, এবং মানে কোনো অর্থনৈতিক যে ব্যাপারটা, যে অর্থনৈতিক সমস্যা, ওইটা থেকে ওই জিনিসটা কারোর, আমি মনে করি কেউই ওই অর্থনৈতিক সমস্যায় পড়ে নাই, যেহেতু গভর্নমেন্টের একটা বিশাল সাপোর্ট ছিল। প্লাস আমরা যারা বাংলাদেশিরা রয়েছি, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকেও গভর্নমেন্ট থেকে অনেক সাপোর্ট দিয়েছে। SBA লোন, স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব অল্প, মানে সহজ শর্তে অল্প সুদে 3.75%, এবং 1 ইয়ার কোনো নিচ্ছে না তারা। 1 ইয়ার 1 বছর পরে গিয়া আপনাকে পেমেন্ট দিতে হবে, এবং 1 বছর কোনো আপনাকে পে করতে হবে না। সো এটা আমাদের জন্য একটা বিশাল সাপোর্ট গভর্নমেন্ট থেকে, মানে অর্থনৈতিক মুক্তি প্লাস আমাদের যে। জি, রুবেল ভাট, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডাক্তার আবু ইউসুফ ফকিরের কাছে। ডাক্তার আবু ইউসুফ ফকির, যে বিষয়গুলো আসলে ডক্টর খাদেমুল ইসলাম বলছিলেন যে তাদের যে গবেষণা সেইখানে অনেক হয়তো অর্থনৈতিক বিষয় আছে, সেগুলো সহযোগিতা দরকার হয়ে থাকে। রুবেল ভাটের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র থেকে, আমরা যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশ, তারা হয়তো অর্থনৈতিকভাবে অনেক সক্ষম, সেটি করতেই পারে। বাংলাদেশের সরকারও তাদের সক্ষমতা দিয়ে চেষ্টা করছেন মানুষকে সহযোগিতা করার জন্য। কিন্তু এই যে গবেষণার বিষয়গুলো, যে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানগুলো গবেষণা করছে, তাদেরকে সরকারের সহযোগিতা হয়তো প্রয়োজন রয়েছে। এবং আপনারা আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই করোনা ভাইরাস নিয়ে কি কোনো ধরনের গবেষণা করছেন, কিংবা আপনাদের নেতৃত্বে কোনো গবেষণা পরিচালিত হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে জাহিদ মালিক স্যার আছেন, উনি কিন্তু আসলে পার্সোনালি চাচ্ছেন যে এরকম একটি গবেষণা, যাতে আমাদের টিকা আবিষ্কার করা বা টিকার কাজগুলো আমাদের কিভাবে করবে, উনি কিন্তু ব্যক্তিগতভাবে বিষয়টি খুবই ইন্টারেস্টেড। গত মাস 2-3 আগে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে চেয়ারম্যান আছে, ওনার সাথে কথাও বলেছিলাম যে কেমন খরচপাতি যেতে পারে, আমি সেটি স্যারকে জানিয়েছি। এবং আমরা আশা করি যদি আমাদের খাদেম ইসলাম ভাই আমাদের সাথে যোগাযোগ করে, আমি যেহেতু স্বাস্থ্য শিক্ষা আর অতিরিক্ত মহাপরিচালক, আমি সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে সহযোগিতা করব। প্রয়োজনে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ওনাকে বসিয়ে দিব, এবং এই রিসার্চ প্রজেক্টগুলা কিভাবে রান করবে সেটা আমাদের একটা বিরাট কন্ট্রিবিউশন, বা আমরা এটার সাথে ইনভলভ আছি।
আমরা ওনাকে অবশ্যই সহযোগিতা করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই গবেষণার জন্য কিন্তু 100 কোটি টাকা এবার বরাদ্দ করেছেন এবার যে স্বাস্থ্য খাতে বাজেটে। সেই ক্ষেত্রে উনি এগিয়ে আসলে আমরা ওনাকে অবশ্যই সহযোগিতা করব। আমি মনে করি শুধু এই করোনা ভাইরাস নিয়েই না, আমরা যদি জিনগত বৈশিষ্ট্য এগুলা যদি আমরা রিসার্চ করতে পারি, সেই ক্ষেত্রে ক্যান্সার বা অন্যান্য অনেক ডিজিজ আছে, পলিসাইথেমিয়া আছে, তারপরে আপনার এই যে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, এমন আমাদের অনেক ডিজিজ আছে, তারপরে মেন্টাল ডিজিজ আছে। সেগুলা কিন্তু আমরা জিন সিকুম যদি আমরা দেখতে পারি, তারপর আমরা অনেক ডিজিজের আর্লি চিকিৎসা দিতে পারি এবং আমাদের মেডিকেল সায়েন্স অনেক অনেক দ্রুত এগিয়ে যাবে। আমি জহির ভাইকে অনুরোধ করব তিনি যাতে আমাদের সাথে যোগাযোগ মেনটেন করে আমরা অবশ্যই এটি এগিয়ে নেওয়া, এটি আমি মনে করি আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ ডাক্তার আবু ইউসুফ ফকির। আপনারা যে সহযোগিতার মনোভাব দেখাচ্ছেন, নিঃসন্দেহে পারস্পরিক এই সহযোগিতার মাধ্যমে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করা এবং এর বিরুদ্ধে যে প্রতিরোধের ব্যবস্থাগুলো সেগুলো হয়তো দ্রুততার সাথে করা সম্ভব। আমরা জানি যে বাংলাদেশে ভ্যাকসিন উদ্ভাবনের কাজও চলছে, সেই বিষয় নিয়েও আপনি আমাদের অনুষ্ঠানে একবার যুক্ত হয়ে কথা বলেছিলেন। আমরা আশা করি সেই বিষয়গুলো আরও দ্রুততার সাথে আপনারা এগিয়ে নেবেন। আমি একটু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, ডক্টর খাদেমুল ইসলামের কাছে যেতে চাই। ডক্টর খাদেমুল ইসলাম, আপনারা এই যে জিনগত বৈশিষ্ট্যগুলো দেখছেন এবং জাতিগত পার্থক্যগুলো দেখছেন, বাংলাদেশের এই যে স্বল্প আয়ের মানুষ যারা বস্তিতে বাস করে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা কম, সেটিও আপনারা দেখছেন। আসলে কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বাংলাদেশে বেশি, এই বিষয়ে কি আপনারা এখন পর্যন্ত কোনো ধারণা নিতে পেরেছেন এই গবেষণা থেকে? না, এই গবেষণা যেহেতু শুরু হয়েছে অল্প কিছু স্যাম্পল দিয়ে, যেটা আশাব্যঞ্জক কিছু আমরা ফলাফল পেয়েছি, তো এটা এখন ব্যাপ্তিটা বাড়াতে হবে। এটা আমাদের কাছে এখনো রহস্যজনক। তো আমরা যে এর আগে 3টা গ্রুপের কথা বললাম, সেটা ছাড়াও কিন্তু আরো 2টা গ্রুপ আমরা, যেটা হচ্ছে যারা সুবিধা বঞ্চিত, সাধারণ পরিবেশে থাকে, আর যারা খুব সচ্ছল এবং একটি ভালো পরিবেশে থাকে, এই 2টা গ্রুপের ভিতরে কিন্তু আমরা একটা স্টাডি করব। বিশেষ করে তাদের ভিতরে অ্যান্টিবডি রিলেটেড এবং ব্লাডে তাদের কি কি ধরনের অ্যান্টিবডি আছে অথবা টি সেল আছে কিনা, যেগুলো আসলে আমাদের রোগ প্রতিরোধের কাজে আসতে পারে, এই ধরনের একটা গবেষণা করার আমাদের একটু ইচ্ছা আছে। কারণ একটা জিনিস হতে পারে যে যারা আসলে সুবিধা বঞ্চিত, তারা সবসময় বিভিন্ন পরিবেশের সাথে সংস্পর্শে আসছে, দূষিত পরিবেশের সংস্পর্শে আসছে, সেখান থেকে তাদের হয়তো কোনো রকম ইমিউনিটি, অ্যান্টিবডি বা টি সেল মানে এক্সপোজারের কারণে, আমরা হয়তো ইংরেজি বললে আসলে একটু দ্রুত বলতে পারি, এক্সপোজারের কারণে তাদের হয়তো একটা লো লেভেল এক্সপোজারের কারণে আগে থাকতেই কিছু হয়তো অ্যান্টিবডি আছে, যার কারণে তারা হয়তো সংক্রমিত হচ্ছে না। আর আমরা যারা একেবারে এই সংস্পর্শে ছাড়া থাকি, তারা হয়তো সাধারণ ভাইরাসের সংস্পর্শে আসলেই দ্রুত অসুস্থ হয়ে যাচ্ছে। এটা একটা ধারণা, কিন্তু এটা একটা জহির ভাই যে দেখা যায় CD4 এবং CD8 সেল বেশি থাকে, যাদের এক্সপোজার বেশি। হ্যাঁ, CD4 এবং CD4 এবং CD8 এনকে সেল এবং এনকে সেল এদের কিন্তু বেশি থাকে আসলে, যার জন্য দেখা যায় এরা খুব সহজে ইনফেক্টেড হয় না, অনেক কিছু এরা হজম করতে পারে। আবার অনেক বড় লোকরা দেখবেন যে এই পানির বোতলটাও সাধারণ পানি খাইলে তাদের ডায়রিয়া হয়ে যায়, কিন্তু সাধারণ লোক দেখবেন যে ট্যাপ ওয়াটার খাচ্ছে বা তাদের কিন্তু কিছু হচ্ছে না। এটা এক্সপোজার একটা ফ্যাক্টর, তাদের অলরেডি ইমিউনিটি গ্রো করে আছে, এটা একটা ফ্যাক্টর। জি, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তো এটাই একদম কনক্লুসিভলি যদি আমরা এস্টাবলিশ করতে চাই এই জিনিসটা, তাহলে এই 2টা গ্রুপের ভিতরে বড় সড়ো পপুলেশন নিয়ে কাজ করা দরকার। তো এটাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিতে পারবো। জি জি, ধন্যবাদ ডক্টর খাদেমুল ইসলাম আপনাকে। আমি একেবারে শেষবারের মতো যেতে চাই ডাক্তার আবু ইউসুফ ফকিরের কাছে। ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের যে সংবাদ বুলেটিন, সেটিতে কিন্তু প্রতিদিনই মানুষের সহযোগিতা চাওয়া হয় যে এই রোগ প্রতিরোধে সবাই যেন এগিয়ে আসে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, দুঃখিত আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত নেই ডাক্তার আবু ইউসুফ ফকির। আমি একটু ডাক্তার খাদেমুল ইসলামের কাছে আবার যেতে চাই। ডক্টর খাদেমুল ইসলাম, আপনারা যে জিনগত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন, তারপরেও এই যে করোনা মহামারীকালীন সময়ে সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের যে এই যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা, সেটিও আপনারা লক্ষ্য করেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা যথেষ্টভাবে কি সেই স্বাস্থ্যবিধিগুলো আসলে মেনে চলছি এখন? আমি যতটুকু
দেখেছি বিভিন্ন সময় যখন বাসার বাইরে বের হতে হয়েছে, আমি নিজে একটু বাসার বাইরে একটু কমে যাচ্ছি, গবেষণা নিয়ে যেহেতু ব্যস্ত আছি, যখন বের হলাম তখন আমার কাছে দেখে মনে হলো যে শুরুর দিকে হয়তো আমরা একটু সচেতন ছিলাম, এখন আবার নিত্যদিনের যে ঢাকা শহর সেই শহর বানিয়ে ফেলছি। পাশাপাশি লোকজন দাঁড়াচ্ছে, যে স্বাস্থ্যবিধি যতটুকু নিরাপদ দূরে দাঁড়ানো দরকার সেইগুলো মানছি না। একটু মাস্ক পরা দরকার, সবাই হয়তো সেই মাস্কটা পরছি না। এই স্বাস্থ্যবিধিটা কিন্তু আমাদের একটু মানতে হবে, বিশেষ করে এখন যে ছুটিটা আসছে এই কোরবানি ঈদের সময়, এই সময় কিন্তু এই জিনিসগুলো একটু দেখার বিষয় রয়ে গেছে। কারণ আমি একটু ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন, তাদের যে প্রজেকশনটা যে কখন পিকে উঠবে কখন নামবে, সেটা কিন্তু তারা তাদের যে প্রতিটি দেশ নিয়ে তারা এই প্রজেকশনটা করে, তাদের তথ্য অনুযায়ী ছিল যে বাংলাদেশে মেতে এবং জুনে প্রজেকশন হবে, জুলাই থেকে নেমে যাবে। কিন্তু আমরা ঈদের পরে দেখলাম যে তাদের এই প্রজেকশনটা আবার চেঞ্জ করতে হলো, কারণ হচ্ছে যে ওই সময় লোকজন আবার স্বাস্থ্যবিধি একটু কম মানছিল ঈদের সময়টাতে, হঠাৎ অনেক কিছু খুলে যাওয়াতে স্বাস্থ্যবিধিটা না মানাতে তাদের এখনকার প্রজেকশনটা বলছে যে জুলাইতে এবং অগাস্টে এটা পিকে উঠবে, তারপরে আস্তে আস্তে নেমে যাবে। অর্থাৎ যে পরিমাণ সার্কুলেটিং ভাইরাস আছে আমাদের এই পরিবেশে, আমরা কতটুকু ভাইরাস মারতে পারছি এবং আমাদের স্বাস্থ্য খাতে কতটুকু অবকাঠামো এবং স্বাস্থ্য সুরক্ষা আছে, এই সবগুলো ফ্যাক্টরকে কনসিডারেশনে নিয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এই প্রজেকশনটা করে থাকে প্রতিটি দেশের জন্যই। তো আমরা গ্র্যাজুয়ালি এই যে সার্কুলেটিং ভাইরাস সেগুলোকে মারতে পারছি, এবং এই দুইটা জিনিস পিকে উঠবে তাদের তথ্য অনুযায়ী হচ্ছে জুলাই এবং আগস্টে, তারপরে হচ্ছে সেপ্টেম্বর থেকে কমে যাওয়ার কথা, রোগের প্রাদুর্ভাবটা কমে যাওয়ার কথা। তো আমরা যদি আবার এই স্বাস্থ্য ব্যবস্থাটা না মানি তাহলে কিন্তু এটা আবার শিফট হয়ে যাবে, তখন কিন্তু জুলাই আগস্ট না গিয়ে তখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে চলে যাবে। তো আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, আমরা ভয় পাবো না, আতঙ্কিত হব না। কিন্তু আমাদের ধন্যবাদ ডক্টর খাদিমুল ইসলাম আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আমাদের এই আলোচনার সময় এখন শেষ, সেই জন্য শেষ করতে হচ্ছে। আপনার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুক্তরাষ্ট্র থেকে যিনি অতিথি যুক্ত হয়েছিলেন রুবেল বাট এবং ডাক্তার আবু ইউসুফ ফকির, তিনজনকেই। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনা, এবং আজকের আলোচনা শেষে এসে যে বিষয়টি বড় বিষয় হিসেবে ডক্টর খাদিমুল ইসলাম বলছিলেন যে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে এই যে সংক্রমণের মাত্রা সেটি কিন্তু সামনের সময় আরও বাড়তে পারে এবং সেটি দীর্ঘায়িত হতে পারে, এবং সেটি কোন পর্যায়ে যাবে আসলে এখন সবার পক্ষেই বলা মুশকিল। আমরা আশা করব আপনারা এই আলোচনা থেকে যে পরামর্শগুলো পেয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে হয়তো এই করোনা সংক্রমণ ঠেকানো যাবে এবং মৃত্যুর হার আরও কমিয়ে আনা যাবে। আমরা আশা করব সেই বিষয়গুলো আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে গুরুত্বের সাথে সেগুলো পালন করবেন। তো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনারা যদি করোনা ভাইরাস সম্পর্কে আরও কিছু জানতে চান, আপনাদের কোনো পরামর্শ থাকে কিংবা মতামত পাঠাতে চান, আমাদের ইমেল করতে পারেন covid19@ntbud.com এই ঠিকানায়। এছাড়া এই অনুষ্ঠানটি যদি পুনরায় দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের অনলাইন www.ntbbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।